আসসালামু আলাইকুম স্যার। সুপ্রিয় দর্শক এবং এই সুপ্রিয় চিকিৎসক এবং মেডিকেল স্টুডেন্ট যারা আছেন, আমরা আমাদের আজকে একজন খুবই জনপ্রিয় এবং শ্রদ্ধেয় মেন্টরের ক্লাস আমাদের, এবং স্যারের প্রথম পার্ট দিয়ে কিছুদিন আগে নিয়েছিলেন আর্ট অফ হ্যান্ড এক্সামিনেশন। আজকে এটার সেকেন্ড পার্টটা। তো শ্রদ্ধেয় মেন্টরকে আমি এই ক্লাস শুরু করার জন্য অনুরোধ করছি। স্যার আমরা লাইভে চলে গিয়েছি, ক্লাস শুরু করি। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, অ্যাসোসিয়েট প্রফেসর মেডিসিন, কর্নেল মালিক মেডিকেল কলেজ মানিকগঞ্জ। হ্যান্ড এক্সামিনেশনের উপর আগে একটা ক্লাস নিয়েছিলাম, আজকে বাকি পার্ট যেটা আছে পার্ট 2 সেটা নিচ্ছি। আমরা আগের ক্লাসে এটা আলোচনা করেছিলাম যে হ্যান্ড এক্সামিনেশন এবং প্রত্যেকটা ক্লিনিক্যাল এক্সামিনেশন আমাদের বাংলাদেশ এবং গরিব দেশের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেহেতু ডেভেলপ কান্ট্রি বা উন্নত দেশে তারা অনেকটা ইনভেস্টিগেশন ডিপেন্ডেন্ট বলা যায়। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে কিন্তু তাদের ইনভেস্টিগেশন ফ্যাসিলিটি অনেক বেশি, কিন্তু আমাদের যেহেতু ইনভেস্টিগেশন ফ্যাসিলিটি কম, এই জন্য ক্লিনিক্যাল এক্সামিনেশন, ক্লিনিক্যাল ডায়াগনোসিসের উপরে বেশি জোর দিতে হয়। তার মধ্যে একটা পার্ট হচ্ছে হ্যান্ড এক্সামিনেশন। হ্যান্ড এক্সামিনেশনের আগে অনেকগুলো সিস্টেম আমি দেখিয়ে ফেলেছি, সেগুলোর ভিডিও জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির যে ইউটিউব চ্যানেল সেখানে আছে, আমার পার্সোনাল চ্যানেল যেটা আছে রিদম মেডিসিন নামে ইউটিউবে, সেখানে দেওয়া আছে। আপনারা আগের পার্টটা যদি কেউ মিস করে থাকেন সেখানে ভিডিওতে দেখতে পারবেন। আজকে আমি যে সিস্টেমগুলোর সাইন হ্যান্ড এক্সামিনেশন আমরা পেতে পারি, সেই সিস্টেমগুলোর নাম এখানে প্রথমে দেখাচ্ছি, যে রিউমাটোলজি, হেমাটোলজি, এন্ডোক্রাইনোলজি, ডার্মাটোলজি, মেটাবলিক ডিজিজ, জেনেটিক্স, নিউট্রিশনাল ডিজিজ, ইনফেকশাস ডিজিজ এন্ড সাইকিয়াট্রিক ডিজিজ, এই সম্পর্কে আমরা একটু আলোচনা করি। তো পরীক্ষার সময় এটা রিটেনেও আসে, ভাইভাতেও ধরা হয়, অথবা যে কোনো জায়গায় স্যাররা হয়তো স্পেসিফিক একটা টপিক মানে সিস্টেম ধরে জিজ্ঞেস করতে পারে যে হ্যান্ড এক্সামিনেশনের মানে রিউমাটোলজিক্যাল সিস্টেমের জন্য হ্যান্ড এক্সামিনেশন করলে আমরা কি কি সাইন পেতে পারি। এই জন্য আমি সিস্টেম ওয়াইজ এখানে ভাগ করে দেখাচ্ছি। তো রিউমাটোলজিক্যাল ডিজিজের মধ্যে তো মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা ডিজিজ আমরা ক্লিনিক্যালি পেয়ে থাকি, সেগুলোর সাইন আমরা দেখি কি দেখা যায়। এই হাতের ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি একেবারে খুব গ্রস কোনো অ্যাবনর্মালিটি নাই, কিন্তু আমরা খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখব যে এই যে বাম হাতের প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, এই জয়েন্টটা বেশ সোলেন, এবং এই স্মল ফিঙ্গার যেটা মানে লিটল ফিঙ্গার, এটারও কিন্তু প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, এখানেও কিন্তু সোয়েলিং আছে, এবং ডান হাতেরও প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টে কিছু কিছু সোয়েলিং আছে, এবং মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। একটা হাতে যদি এরকম কারো সোয়েলিং থাকে, বিশেষ করে প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট সোয়েলিং, এবং একটু রেডনেসও আছে, ইনফ্লামেশনের ফিচার আছে, এবং ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট নরমাল, এবং সাথে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট ইনফ্লামড, এরকম অ্যাপিয়ারেন্স থাকলে এটা মোস্ট লাইকলি রিউমাটয়েড আর্থ্রাইটিস। তো আরো অনেক ডিজিজে হতে পারে, মানে মোস্ট কমন হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। তবে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্লোজেস্ট ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস। সোরিয়াটিক আর্থ্রাইটিসও এরকম ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট ইনভলভমেন্ট হতে পারে, কিন্তু সেখানে স্পেশালি ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট ইনভলভমেন্ট হয়, এবং সাথে অ্যাসোসিয়েটেড স্কিন র্যাশ থাকতে পারে, স্কিন র্যাশ, সোরিয়াটিক প্লাগ যেটা সেটা থাকতে পারে, আর হচ্ছে নেইলে কিছু চেঞ্জ থাকতে পারে, নেল পিটিং। এই ছবিটাতে আর একটু অ্যাডভান্স ডিজিজ দেখতে পাচ্ছি রিউমাটয়েড আর্থ্রাইটিসের, আর একটু অ্যাডভান্স স্টেজে। এখানে আমরা একেবারে গ্রস দেখতে পাচ্ছি যে প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট বেশ চলেন দুই হাতেরই, এবং মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট এবং রিস্ট জয়েন্ট সবগুলোই চলেন। এরকম একটা হাত, একটা পেশেন্ট যদি এসে বলে আমার হাতে ব্যথা, এবং আমরা শুধুমাত্র হাতের দিকে একবার তাকাই, এরকম হাত একটা দেখতে পেলে আমরা মানে অ্যাট এ গ্ল্যান্স বলে দিতে পারবো ইট ইজ অলমোস্ট ডেফিনেটলি রিউমাটয়েড আর্থ্রাইটিস। আরো অ্যাডভান্স স্টেজে রিউমাটয়েড আর্থ্রাইটিসে হ্যান্ডের ডিফর্মিটি ডেভেলপ করে,
এই ডিফর্মিটির মধ্যে আমরা বেশ কিছু ডিফর্মিটি এখানে দেখতে পাচ্ছি। এটা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন, পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্টদের জন্য এটা খুবই ইজি জিনিস। আমরা একটু দেখি কি কি ডিফর্মিটি আছে হ্যান্ডের মধ্যে। এই অ্যাঙ্গেলটাতে দেখতে পাচ্ছি বোটোনিয়ার ডিফর্মিটি, মানে লেফট রিং ফিঙ্গার, যেখানে হচ্ছে ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট এটার এক্সটেনশন এবং প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট এটার হচ্ছে ফ্লেকশন। এই ডিফর্মিটিটাকে বলা হচ্ছে বোটোনিয়ার ডিফর্মিটি। আর এই যে ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার এবং এই চারটা অ্যাঙ্গেলই দেখতে পাচ্ছি, শুধুমাত্র থাম্ব ছাড়া সবগুলোতে যে ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট এটার হচ্ছে ফ্লেকশন আর প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট এটা হচ্ছে এক্সটেনশন। এই ডিফর্মিটির নাম হচ্ছে সোয়ান নেক ডিফর্মিটি। সোয়ান নেক মানে রাজহাঁসের মতো, তাহলে এটা হচ্ছে সোয়ান নেক ডিফর্মিটি আর এটা হচ্ছে বোটোনিয়ার ডিফর্মিটি। আর এই যে বাম হাতের থাম্ব এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জেড ডিফর্মিটি, অনেকটা জেড এর মতো, ইংলিশ যে জেড লেটার সেটার মতো, এই জন্য এটাকে বলা হয় জেড ডিফর্মিটি। আর আমরা দেখতে পাচ্ছি ডান হাতের এই যে রিস্ট জয়েন্ট থেকে হাতটা একটু ডেভিয়েটেড আছে, এটাকে বলা হয় আলনার ডেভিয়েশন, ল্যাটারালি ডেভিয়েশন, এটা হচ্ছে আলনার ডেভিয়েশন। এবং এখানে স্মল মাসেল ওয়াস্টিং আছে, স্পেশালি লেফট হ্যান্ড, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি স্মল মাসেল ওয়াস্টিং। তো এইসব ফিচার ডিফর্মিটি এগুলো হচ্ছে অ্যাডভান্স ফিচার অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই স্টেজে যখন চলে যায় তখন রোগীর আর তেমন কোনো ব্যথা থাকে না, এটাকে বলা হয় বার্নড আউট লিশন, মানে তার অ্যাক্টিভ আর্থ্রাইটিস সাইনোভাইটিস তেমন একটা থাকে না, ব্যথাও তেমন একটা থাকে না, কিন্তু হাতে ডিফর্মিটি। এই ডিফর্মিটি গুলো ডেভেলপ করে তার যে বিভিন্ন ধরনের টেন্ডন থাকে, এক্সটেন্সর টেন্ডন এবং ফ্লেক্সর টেন্ডন, এই টেন্ডন গুলো রাপচারের কারণে বিভিন্ন ধরনের ডিফর্মিটি ডেভেলপ করে থাকে। এরকম ডিফর্মিটি যখন ডেভেলপ করে যায় তখন আর ডিজিজ মডিফাইং ড্রাগে কোনো এগুলা রিভার্স করে না। এই জন্য রিউমাটয়েড আর্থ্রাইটিসে ডায়াগনোসিস হওয়া মাত্রই ডিজিজ মডিফাইং শুরু করতে হয় ডিফর্মিটি প্রিভেন্ট করার জন্য। একবার যদি ডিফর্মিটি ডেভেলপ করে যায় সেটা রিভার্স করে না। যদি সিভিয়ার ফাংশনাল ডিসএবিলিটি হয় সেই ক্ষেত্রে সার্জিক্যাল কিছু অপশন আছে, সার্জারি করে সেটাকে কারেকশন করা যেতে পারে। এই হাতটা আমরা দেখতে পাচ্ছি যে হাতের এই যে লেফট হ্যান্ডের যে মিডল ফিঙ্গার এটার মাঝখানে একটা আলসার আছে, একটা পিটিং টাইপের নীল যে পাল্পের মধ্যে পিটিং, এই ডান হাতেরও ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডল ফিঙ্গার এটার মাঝখানে পিটিং আছে। এরকম অ্যাপিয়ারেন্স থাকলে এবং পুরো হাতটা একটু ছোলেন মনে হচ্ছে, হাতটা যদি আমরা অপোজিট থেকে দেখি তাহলে এখানে দেখা যাবে স্কিন গুলো একটু শাইনি মনে হয়। এবং এখানে যদি আমরা এক্সামিনেশন করি স্কিনটাকে আমরা দুই আঙ্গুল দিয়ে ধরার চেষ্টা করি তাহলে ঠিক মতো ধরা যাবে না, মানে এখানে স্কিন টাইটেনিং থাকে। এরকম স্কিন টাইটেনিং এবং ডিজিটাল আলসার এরকম অ্যাপিয়ারেন্স থাকলে আমরা মোটামুটি বলতে পারি এটা সিস্টেমিক স্ক্লেরোসিস। সিস্টেমিক স্ক্লেরোসিসে যেহেতু ডিজিটাল ব্লাড সাপ্লাই ইম্পেয়ার্ড হয়, রেনল্ডস ফেনোমেনন থাকে এবং এক পর্যায়ে তার ডিজিটাল ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে নেক্রোসিস হয় এবং সেখানে আলসারেশন হয়। তাহলে হাতের এই অ্যাপিয়ারেন্স দেখলে আমরা বলতে পারবো এটা সিস্টেমিক স্ক্লেরোসিস। এবং এসব পেশেন্টদের যদি আমরা ফেসের দিকে তাকাই, এরকম ফেস কিন্তু এফসিপিএস এমআরসিপি সব জায়গায় এরকম শর্ট কেস থাকে। এখানে আমরা ফেস দেখলেও এট এ গ্ল্যান্স স্পট ডায়াগনোসিস করতে পারবো সিস্টেমিক স্ক্লেরোসিস, কারণ এই ফেসে আমরা যে জিনিসগুলো এই আগে যে হাতটা দেখালাম এই পেশেন্টেরই ফেস, এখানে অ্যাজ এ হোল ফেসটা মনে হচ্ছে একটু শাইনি, যেরকম চামড়াগুলো বেশি টান টান মনে হচ্ছে এবং শাইনি মনে হচ্ছে। আর হচ্ছে কিছু ডিপিগমেন্টেশন আছে, যে একটু সাদা সাদা হয়ে গেছে ডিপিগমেন্টেশন। আর মোস্ট ইম্পর্টেন্টলি যেটা, এই মুখটা মনে হচ্ছে একটু ছোট এবং পাকারিং, এই যে লিপের উপরে ছোট ছোট লঙ্গিচুডিনাল রিজের মতো দেখা যায়, এগুলোকে বলে পেরিওরাল পাকারিং। এবং এ থেকে যদি আমরা হা করতে বলি তাহলে বেশি বড় করে হা করতে পারবে না। এইসব ফিচার হচ্ছে সিস্টেমিক স্ক্লেরোসিস।
এবং আমরা আরেকটু ছবিতে যতটুকু দেখা যায় এবং চেস্টের আপার পার্টে এখানেও কিছু ডিপিগমেন্টেড লিশন আছে। তাহলে ফিচারগুলো হচ্ছে সিস্টেমিক স্ক্লেরোসিস। এটার একটা পেশেন্ট সিস্টেমিক স্ক্লেরোসিসের, এটার আমরা হাত দেখে দেখতে পাচ্ছি যে সবগুলো হাত মানে সবগুলো ফিঙ্গার সোলেন এবং স্কিন দেখে দেখে মনে হচ্ছে থিকেনিং এবং টাইটেনিং, সেটা আমাদের এক্সামিনেশন করে কনফার্ম হতে হবে। এবং এদের হাতে এই যে কিছু ডিপিগমেন্টেড এরিয়া আছে, হাইপোপিগমেন্টেড এরিয়া, আর হচ্ছে ডিজিটাল আলসার থাকতে পারে এবং কিছু টেলানজিয়াক্টেশিয়া থাকতে পারে। সিস্টেমিক স্ক্লেরোসিসের যে দুইটা ভ্যারাইটি আছে, লিমিটেড সিস্টেমিক স্ক্লেরোসিস আর ডিফিউজ। তো লিমিটেড হচ্ছে এলবো জয়েন্টের ডিস্টাল পার্টে শুধু ইনভলভমেন্ট যদি থাকে তাহলে সেটাকে লিমিটেড বলা হয়, আর এলবোর প্রক্সিমাল ইনভলভমেন্ট থাকলে সেটাকে ডিফিউজ বলা হয়। এই রিলেশন আর একটা কথা আছে ক্রেস্ট সিনড্রোম, এটা অনেক সাবজেক্টের ফেভারিট কোশ্চেন। এটা হচ্ছে ক্রেস্ট সিনড্রোম বলা হয়। এটা আমাকেও এমবিবিএস ফাইনাল পরীক্ষার সময় ধরা হয়েছিল, এটা হোয়াট ইজ ক্রেস্ট সিনড্রোম। তো সেটা হচ্ছে ক্যালসিনোসিস কিউটিস। ক্যালসিনোসিস মানে হচ্ছে তার ওই বিভিন্ন জায়গায় ক্যালসিয়াম ডিপোজিশন হয়। ক্যালসিয়াম ডিপোজিশন হলে ভিজিবল সেখানে সাদা স্পট দেখা যেতে পারে, অথবা এক্স-রে করলেও সেখানে ক্যালসিফিকেশন দেখা যায়। ক্যালসিনোসিস কিউটিস। আর হচ্ছে রেনল্ডস ফেনোমেনন। এতে হচ্ছে ইসোফেজিয়াল ডিসমোটিলিটি। ইসোফেজিয়াল মোটিলিটি ডিসমোটিলিটি অ্যাবনর্মাল মোটিলিটি ডেভেলপ করে, এই জন্য পেশেন্টের ডিসফেজিয়া নিয়ে প্রেজেন্ট করে, ডিসফেজিয়া, হার্টবার্ন, ডিসপেপসিয়া এসব ফিচার ডেভেলপ করে। এটা হচ্ছে স্ক্লেরোড্যাকটাইলি। স্ক্লেরো মানে হচ্ছে শক্ত হয়ে যাওয়া, ফাইব্রোসিস হয়ে যাওয়া, আর ড্যাকটাইলি মানে হচ্ছে ফিঙ্গার, ফিঙ্গার গুলো শক্ত হয়ে গেলে সেটাকে বলা হয় স্ক্লেরোড্যাকটাইলি। আর টিতে হচ্ছে টেলানজেকটেশিয়া। So these are the features of limited systemic sclerosis. এই হাতটাতে আমরা আরো বাড়তি কিছু জিনিস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ডিফর্মিটি, আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিসের যে ডিফর্মিটি গুলো বলছি এর মধ্যে এটা হচ্ছে সোয়ান নেক ডিফর্মিটি, এখানে আছে বুটনিয়ার ডিফর্মিটি, জেড ডিফর্মিটি এখানে নাই। কিন্তু সাথে আমরা বাড়তি জিনিস দেখতে পাচ্ছি এখানে, যে ফিঙ্গারের ডান হাতের রিং ফিঙ্গার, এটার ডিস্টাল পার্ট এটা ব্ল্যাক হয়ে গেছে, মানে অ্যাপিয়ারেন্স দেখে বোঝা যাচ্ছে এখানে ব্লাড সাপ্লাই ইম্পেয়ার্ড, এটা গ্যাংগ্রিন, এটা ড্রাই গ্যাংগ্রিন হয়ে গেছে। তো গ্যাংগ্রিন এই ফিচারগুলো হতে পারে যে কোনো ধরনের রিউমাটোলজিক্যাল ডিজিজ উইথ ভাস্কুলাইটিস, অথবা রেনল্ডস ফেনোমেনন। রেনল্ডস ডিজিটাল ব্লাড সাপ্লাই যদি বেশিক্ষণ ইম্পেয়ার্ড থাকে তাহলে কিন্তু এরকম নেক্রোসিস হতে মানে গ্যাংগ্রিন ডেভেলপ করতে পারে। এবং এরকম গ্যাংগ্রিন যদি থাকে তাদের বিশেষ করে আরো সাসপেক্ট করতে হয় যে সেকেন্ডারি অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম আছে কিনা। অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম তাদের ক্ষেত্রে এরকম থ্রম্বোএম্বোলিজমের ঝুঁকি বেশি থাকে। এই অ্যাঙ্গেলটাতে আমরা দেখতে পাচ্ছি যে কিছু সাদা সাদা হোয়াইট ম্যাটেরিয়াল দেখা যাচ্ছে। হোয়াইট ম্যাটেরিয়াল দেখা যাচ্ছে, এটা একটা অনেকগুলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকবে। এই যে সাদা স্পটগুলো দেখা যাচ্ছে, এমআরসিপি পরীক্ষা অনেক সময় শর্ট কেসে থাকে যে পেশেন্ট প্রেজেন্টেড উইথ হ্যান্ড পেইন, তখন যদি এরকম ফিচার দেখা যায় তাহলে এটা সাসপেক্ট করতে হবে যে এটা টফাই। মানে গাউট হলে ইউরিক অ্যাসিড বিভিন্ন জায়গায় ডিপোজিশন হয়, ক্রিস্টাল ডিপোজিশন হয়, সেটাকে বলে গাউটি টফাই। দিস ইজ এ ফিচার অফ ক্রনিক টফাসিয়াস গাউট। তো এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসাবে ক্যালসিফিকেশন আসতে পারে, কিন্তু যখন আমরা অন্যান্য এক্সামিনেশন করব এবং হিস্ট্রি নিব সেখান থেকে ক্লিয়ার হয়ে যাবে যেটা গাউটি টফাই। গাউটি টফাই আরো অ্যাডভান্স স্টেজে এরকম গাউট ইউরিক অ্যাসিড ক্রিস্টাল যেহেতু সাদা এই জন্য এরকম সাদা সাদা দেখা যায়। এটা একটা গাউট এবং ডিস্টাল ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্ট আর্থ্রাইটিস। গাউটের প্রিসিপিটেটিং ফ্যাক্টর এইসব পেশেন্টদের পরীক্ষার সময় একটা হাইডিং ক্লু থাকতে পারে যে ডায়াবেটিক আছে। ডায়াবেটিক কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রিসিপিটেটিং ফ্যাক্টর অফ গাউট, বিশেষ করে থাইরয়েড ডায়াবেটিক, তবে ফ্রুসেমাইড ডায়াবেটিকও গাউট করতে পারে। গাউটি টফাই কিন্তু আরো বিভিন্ন জায়গায় হতে পারে, কানের মধ্যে হতে পারে।
এই যে কানের মধ্যে যে এই স্পট দেখা যাচ্ছে নোডুলের মতো, এগুলো হচ্ছে গাউটি টোফাই। টেন্ডনের মধ্যে হতে পারে, এখানে টেন্ডো অ্যাকিলিসের মধ্যে গাউটি টোফাই দেখা যাচ্ছে। তবে টেন্ডো অ্যাকিলিসে যদি এরকম থাকে তাহলে এটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হিসাবে হাইপারলিপিডেমিয়া একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আসবে, যে জ্যান্থোমা একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, অথবা রিউমাটয়েড নোডিউল অনেক সময় এরকম টেন্ডনের উপরে দেখা যেতে পারে। এই হাতে আমরা দেখতে পাচ্ছি কিছু রেডিশ এবং স্কেলি র্যাশ, এটা হচ্ছে নাকেলের উপরে দেখা যাচ্ছে এবং ডিস্টাল এন্টারফ্যালেঞ্জাল জয়েন্ট। কোনো পেশেন্টের যদি জয়েন্ট পেন অথবা বডি এক থাকে, সাথে এরকম ফিচার থাকে, তাহলে আমরা সাসপেক্ট করব এটা ডার্মাটোমায়োসাইটিস। এগুলাকে বলা হয় গট্রনস প্যাপিউল এন্ড গট্রনস সাইন। গট্রনস প্যাপিউল বলা হয়। আচ্ছা, এটা একটা সিস্টেমিক স্ক্লেরোসিসের, এখানে ডিজিটাল ইনফ্রাকশন এবং ডিস্টাল পার্ট অ্যাক্রোঅস্টিওলাইসিস বলা হয়, যাতে ডিস্টাল পার্টটা একা একাই পড়ে যায়, এটা অ্যাক্রোঅস্টিওলাইসিস। আর্থ্রাইটিসের পেশেন্টে আরেকটা জিনিস আমরা দেখি, পাম এবং সোল। একটা আর্থ্রাইটিসের পেশেন্টের যদি এরকম থাকে, তাহলে আমরা এটা সাসপেক্ট করব এটা রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস হতে পারে। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস এরকম যে স্কেলি র্যাশ পাম এবং সোলে হয়, এটাকে বলা হয় কেরাটোডার্মা ব্লেনোরেজিকা। কেরাটোডার্মা। এখানে একটা দেখা যাচ্ছে স্কিনের মধ্যে হাইপোপিগমেন্টেড এরিয়া। এরকম হাইপোপিগমেন্টেড এরিয়া অনেক কারণে হতে পারে, এর মধ্যে একটা কজ হচ্ছে মরফিয়া। এই পেশেন্টের একটা মরফিয়া মানে লোকালাইজড স্ক্লেরোডার্মা, এটাকে বলা হয় মরফিয়া। তবে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হিসাবে হাইপোপিগমেন্টেড লিশন, এটা ইম্পর্টেন্ট একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। লেপ্রোসি, এজন্য যখনই হাইপোপিগমেন্টেড এরকম লিশন থাকে, তখন সেখানে সেন্সেশন টেস্ট করে দেখতে হয়, সেন্সেশন নরমাল আছে নাকি ইম্পেয়ার্ড। যদি ইম্পেয়ার্ড সেন্সেশন হয়, তাহলে হাই সাসপেশন অফ লেপ্রোসি। আর যদি সেন্সেশন নরমাল থাকে, তাহলে আদার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হতে পারে, যেমন মরফিয়া একটা, অথবা সিম্পল ফাঙ্গাল ইনফেকশন টিনিয়াসিস, সেখানেও কিন্তু এরকম হাইপোপিগমেন্টেড প্যাচ দেখা যেতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি পেশেন্টের ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জাল জয়েন্ট, এই জয়েন্টটা একটু সোলেন এবং রেডিশ। এই যে লিটল ফিঙ্গার, এখানে দেখতে পাচ্ছি রেড এবং সোলেন। সাথে যে জিনিস দেখা যাচ্ছে, নেল পিটিং আছে, নেল পিটিং। এই যে নেলের মধ্যে ছোট ছোট গর্তের মতো, এগুলোকে বলা হয় নেল পিটিং। তাহলে এরকম যদি ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জাল জয়েন্ট আর্থ্রাইটিস এবং নেল পিটিং থাকে, দিস ইজ ভার্চুয়ালি ডায়াগনস্টিক অফ সোরিয়াটিক আর্থ্রাইটিস। সোরিয়াটিক আর্থ্রাইটিস। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিসের সাথে এখানে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট, এখানে মেইনলি ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জাল জয়েন্ট ইনভলভমেন্ট। আর রিউমাটয়েড আর্থ্রাইটিস হবে প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জাল জয়েন্ট। আর নেল পেটিং রিউমাটয়েড আর্থ্রাইটিসে থাকে না। তাহলে যে কোনো পেশেন্টের যদি রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো প্রেজেন্টেশন হয়, তবু আমাদের স্কিনে কোনো র্যাশ আছে কিনা এবং নেল পিটিং আছে কিনা, দুটা পরীক্ষার সময় ভালো করে দেখতে হবে। এখানেও দেখা যাচ্ছে তার পেশেন্টের আর্থ্রাইটিস, এই যে এই আঙ্গুলটা যদি দেখি, তার মিডল ফিঙ্গার, এবং এখানেও আর্থ্রাইটিস আছে এবং সাথে স্কিন র্যাশ। এটাও একটা সোরিয়াটিক আর্থ্রাইটিসের পেশেন্ট। এবং স্কিনের অন্যান্য জায়গায় আমরা এক্সামিনেশন করলে টিপিক্যাল প্লাগ দেখতে পারি। এটা হচ্ছে টিপিক্যাল সিলভারি স্কেল অফ সোরিয়াসিস। কমন সাইড হচ্ছে এক্সটেন্সর সারফেসেস এবং উইথ সিলভারি স্কেল থাকে। এরকম আমরা অ্যাপিয়ারেন্স দেখলে এটা স্পট ডায়াগনোসিস সোরিয়াসিস।
এই হাতের মধ্যে আমরা বেশ কিছু ডিফর্মিটি দেখতে পাচ্ছি, অনেকটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো, কিন্তু অনেক বেশি সিভিয়ার ফর্মে ডিফর্মিটি। এখানে যেমন বোটোনিয়ার ডিফর্মিটি আছে, সোয়ান নেক ডিফর্মিটি আছে, জেড ডিফর্মিটি এই থাম্বের মধ্যে আছে, এরপরে আলনার সাবলাক্সেশন আছে। কিন্তু যেহেতু এক্সটেন্সিভ ডিফর্মিটি এবং এখানে কিছু সফট টিস্যু কোলাপস, যে আগে আমরা যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের একটা হ্যান্ড দেখালাম, তার চেয়ে এটা একটু ডিফারেন্ট। এটা এই জন্য এটার একটা স্পেশাল নাম আছে, এটাকে বলা হয় আর্থ্রাইটিস মিউটিলেন্স। আর্থ্রাইটিস মিউটিলেন্স। আর্থ্রাইটিস মিউটিলেন্স সাধারণত রিউমাটয়েড আর্থ্রাইটিসে হয়, আর সোরিয়াটিক আর্থ্রাইটিস, এই দুইটাই ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। এই হাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তার রিং ফিঙ্গার, এটা ফিক্সড ফ্লেকশন ডিফর্মিটি, তার ফ্লেক্সড হয়ে আছে, এটাকে সে সোজা করতে পারে না। এবং আরেকটু ভালো করে দেখলে দেখবো তার যে পাম, যে হাতের যে তালু আছে, এই জায়গাটা একটু অ্যাবনর্মাল মনে হচ্ছে, জায়গাটা একটু ফাইব্রোস্ট হয়ে গেছে, একটু হার্ড, এবং হাত দিলে সেখানে আমরা হার্ড সেন্সেশন ফিল, মানে হার্ড জিনিস ফিল করতে পারবো। তো পামার ফাঁসা এরকম ফাইব্রোসিসের কারণে যে ডিফর্মিটি হয়, এটাকে বলা হয় ডুপুট্রেন্স কন্ট্রাকচার। ডুপুট্রেন্স কন্ট্রাকচার এটা কমনলি হয় হাতের মধ্যে যদি রিপিটেড ট্রমা হয়, এটা হচ্ছে কমন কজ। এছাড়া ক্রনিক লিভার ডিজিজ হতে পারে, বিশেষ করে অ্যালকোহলিক লিভার ডিজিজ, সেখানেও ডুপুট্রেন্স কন্ট্রাকচার ডেভেলপ করতে পারে। এই হাতে আমরা দেখতে পাচ্ছি আঙ্গুলগুলো দেখে অনেক লম্বা লম্বা মনে হচ্ছে। এরকম কারো যদি লং স্লেন্ডার ফিঙ্গার থাকে, তখন আমাদের সাসপেশন হয় মারফ্যান্স সিনড্রোম আছে কিনা। মারফ্যান্স মারফ্যান্স সিনড্রোম, এই আঙ্গুলগুলো দেখতে পাচ্ছি অনেক লম্বা লম্বা। তো এটাকে বলে অ্যারাকনো ড্যাকটাইলি, আঙ্গুল থিন এবং লং, এটাকে বলা হয় অ্যারাকনোড্যাকটাইলি। এরকম থাকলে আমরা আরো কিছু টেস্ট করে দেখি হাতের মধ্যে যে মারফ্যান সিনড্রোমের আদার ফিচার আছে কিনা। এই সাইনগুলোর অনেক কঠিন নাম আছে, কঠিন নাম আমাদের মনে রাখার দরকার নেই। স্টিনবার্গ সাইন, এটাকে সংক্ষেপে থাম্ব সাইন। থাম্বটা যদি আমরা এরকম ধরি, নর্মাল থাম্ব কখনো এই যে আমাদের যে হাতের যে বর্ডার এর বাইরে আসবে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে থাম্বটা এতটুকু বাইরে চলে গেছে। সেই জন্য তার এটা এখান থেকে বোঝা যায় তার আঙ্গুলগুলো নর্মাল যতটুকু লম্বা থাকার কথা তার চেয়ে বেশি লম্বা। এটা একটা ফিচার অফ অ্যারাকনোড্যাকটাইলি, এবং এটা একটা ফিচার মারফ্যান সিনড্রোমের। আর একটাকে বলে রিস্ট সাইন। রিস্ট সাইনের মধ্যেও এখানে আমরা যদি আমাদের এক হাত অন্য হাতের থাম্ব এবং রিং ফিঙ্গার এটা দিয়ে এনসার্কেল করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে, আমরা নিজেরা চেষ্টা করে দেখলে দেখা যাবে এই যে এই আঙ্গুলটা এই আঙ্গুল দুটার মাথায় লেগে থাকবে, আমরা একটা আঙ্গুল আর একটার উপরে ক্রস করবে না, কিন্তু এখানে ক্রস করে অনেক দূর চলে গেছে। এই জন্য এটা একটা অ্যারাকনোড্যাকটাইলি ফিচার, এটাকে রিস্ট সাইন বলা হয়। আর একটা কঠিন নাম আছে ওয়াকার মুরডস সাইন, এটা একটা মারফ্যান সিনড্রোমের ফিচার। এবং এদের হাইপার এক্সটেন্সিবিলিটি ফিঙ্গারের মধ্যে, আমরা বেশিরভাগ মানুষ এটা এই থামটা ফোরামের সাথে লাগাতে পারবো না এরকম বাঁকা করে, মারফ্যান সিনড্রোমের পেশেন্টের। এবং আরো অনেক কাজ আছে, এলার ড্যানলস সিনড্রোম, এবং কনস্টিটিউশনাল হতে পারে, অনেকে এমনিতেই পারে। এটা একটা মারফ্যান সিনড্রোমের ফিচার, এটা একটা হাইপার এক্সটেন্সিবিলিটির ফিচার। এদের প্যালেট দেখলে হাই আর্স প্যালেট পাওয়া যায়, প্যালেটটা আর্স অনেক বেশি কার্ভ থাকে, হাই আর্স প্যালেট। আরো অনেক ডিডি আছে, তার মধ্যে মারফ্যান সিনড্রোম একটা। এবং এদের বডি যদি আমরা মেজারমেন্ট করি, আর্ম স্প্যান, হাতটা এরকম লম্বা করে এখান থেকে এই পর্যন্ত মাপতে হয় আর্ম স্প্যান, আর হাইট মাপতে হয়। আর্ম স্প্যান যদি হাইটের চেয়ে বেশি হয়, এটা একটা মারফ্যান সিনড্রোমের ফিচার। এবং এদের চোখের মধ্যে দেখতে হয় যে ভিজুয়াল কোনো ডিস্টারবেন্স আছে কিনা, লেন্স ডিসলোকেশন থাকে, এবং কার্ডিয়াক অ্যাবনর্মালিটি হয়। সেখানে হচ্ছে অ্যাওয়ার্টিক বাল্ব অ্যাবনর্মালিটি কমনলি হয়, অ্যাওয়ার্টিক রিগার্জিটেশন। এছাড়া চেস্টে মানে লাংসে কিছু অ্যানোমালি থাকে, যার জন্য নিউমোথোরাক্স ডেভেলপ করতে পারে। এই হাতটা আমরা দেখে মনে হচ্ছে শেপটা অ্যাবনর্মাল, অনেকটা কাটা চামচের মতো, এটাকে বলে ডিনার ফর্ক ডিফর্মিটি।
এই চামচের মতো অ্যাপিয়ারেন্স। এটার কারণ হচ্ছে হাতের এখানে যদি ফ্র্যাকচার থাকে, কোলিস ফ্র্যাকচার থাকলে এরকম ডিফর্মিটি ডেভেলপ করে, এটাকে বলা হয় ডিনার ফর্ক ডিফর্মিটি। এবং এই পেশেন্টের এক্সরে করলে দেখা যাবে এখানে এরকম ফ্র্যাকচার। এটা একটা ছবি দেখানো হচ্ছে, এটা একটা ভেরি কমন ডিজিজ, আউটডোর পেশেন্ট হিসাবে প্রায় পাওয়া যায়। যে পেশেন্টের রিস্ট পেন কমপ্লেন করে। রিস্ট পেন মানে রিস্ট জয়েন্টের যে রেডিয়াল যে হেড, এটার উপর এই জায়গাতে ব্যথা রোগী বলে। এখানে আমরা চাপ দিলে টেন্ডারনেস পাবো। এবং এখানে আমরা আরেকটা জিনিস, যে থাম্ব এখানে যে মুভমেন্ট করে দেখানো হয়েছে, থাম্বটা যদি অপোজিট ডিরেকশনে মুভ করি, যে যেদিকে মুভমেন্ট দেখানো হয়েছে এই অ্যাঙ্গেলে মুভ করি, তাহলে রোগী ব্যথা ফিল করবে। কিন্তু অপোজিট এইদিকে যদি মুভ করা হয় তাহলে আর ব্যথা ফিল করবে না, মানে ইউনি ডিরেকশনাল স্ট্রেসে পেইন ফিল করে। এটা একটা ফিচার হচ্ছে ডি কোয়ারবেন্স টেনোসাইনোভাইটিসের, ডি কোয়ারবেন টেনোসাইনোভাইটিস। এবং এই টেস্টটার নাম হচ্ছে ফিঙ্কেল স্টিন টেস্ট। এবং এদের রিস্ক ফ্যাক্টরের মধ্যে যারা ওই রিস্টের বেশি মুভমেন্ট হয়, কম্পিউটার কিবোর্ডে বেশি কাজ করা, অথবা বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে কাপড় চোপড় ধোয়ার পরে যে মুচড়ানো, এখান থেকে কিন্তু কমনলি প্রিসিপিটেট করে। এবং এদের ট্রিটমেন্ট হিসাবে হাতের রেস্ট দিতে হয়, থাম্ব স্প্লিন দিতে হয়, এনএসআইডি দিতে পারি ব্যথার জন্য। আর এরপরে যদি ইমপ্রুভ না করে তাহলে লোকাল স্টেরয়েড ইনজেকশন দেওয়া যায়, ট্রায়ামসিনোলন অ্যাসিটোনেট, সেটা টেন্ডন শীতের মধ্যে দিতে পারলে সেটার ভালো রেসপন্স পাওয়া যায়। এরপর আমরা হেমাটোলজিক্যাল কিছু ডিজিজ দেখেছি হ্যান্ড এক্সামিনেশনের মধ্যে। হেমাটোলজিক্যাল কি কি সাইন আমরা দেখতে পারি? এখানে দেখা যাচ্ছে কিছু ছোট ছোট পারপিউরা। পারপিউরা যে কোনো কারণেই হয় তাহলে সেটা পায়ে বেশি পাওয়া যায়, হাতে খুব কম পাওয়া যায়। এটার মেকানিজম এক্স্যাক্ট ক্লিয়ার না, গ্র্যাভিটির কোনো ব্যাপার থাকতে পারে। যে কোনো পেশেন্টের পারপিউরা থ্রম্বোসাইটোপেনিয়া হোক অথবা ভাস্কুলাইটিস হোক, তাদের মধ্যে পায়ে বেশি পাওয়া যায়। তো থ্রম্বোসাইটোপেনিয়া হলে আমরা প্রথমে দেখি এটা পালপেবল নাকি নন পালপেবল। যদি নন পালপেবল হয় তাহলে সেটা লাইকলি থ্রম্বোসাইটোপেনিয়া। নন পালপেবল মানে হাত দিলে ফিল করতে পারবো না, সেটা হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া, প্লাটলেট ডিসঅর্ডার। আর যদি আমরা হাত দিলে পারপিউরা হাতে ফিল করতে পারি, পালপেবল পারপিউরা, সেটার কজ হচ্ছে ভাস্কুলাইটিস। তাহলে শুধুমাত্র ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে আমরা এই পারপিউরার লাইন দুটাকে আলাদা করতে পারবো। ভাস্কুলাইটিস যেমন এসএলইতে হতে পারে, হেনক শনলেন পারপিউরা, অথবা সিস্টেমিক আরো অনেক ভাস্কুলাইটিস আছে যেমন ওইগনাস গ্রানুলোমাটোসিস, শার্গ-স্ট্রাস সিনড্রোম, এগুলোতেও কিন্তু এরকম পারপিউরা ডেভেলপ করতে পারে। এই হাত আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তারের হাতের সাথে কম্পেয়ার করা হয়েছে, সেই তুলনায় এই হাতটা অনেক বেশি রেডিশ মনে হচ্ছে। এটাকে বলা হয় পামার ইরাইদেমা। ইরাইদেমা মানে লালচে হয়ে যাওয়া, পামার ইরাইদেমা। এটা একটা ফিচার হচ্ছে, অনেক কারণে হতে পারে, তার মধ্যে একটা হচ্ছে পলিসাইথিমিয়া। এই পেশেন্ট একটা পলিসাইথিমিয়ার পেশেন্ট ছিল, তার জন্য তার হাতটা এরকম রেডিশ। তবে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসাবে ক্রনিক লিভার ডিজিজ আসবে, স্পেশালি অ্যালকোহলিক লিভার ডিজিজ। আর হচ্ছে থাইরোটক্সিকোসিসেও পামার ইরাইদেমা হতে পারে, থাইরোটক্সিকোসিস। তবে থাইরোটক্সিকোসিস থাকলে এরকম হাতের সাথে আরো এক্সেসিভ সোয়েটিং, সেটা আমরা দেখতে পারি। তাহলে এরকম হোমোজেনাস দুই হাতি পুরা লাল, এটা একটা মানে পলিসাইথিমিয়ার ফেভারে যাবে। এই হাত আমরা দেখতে পাচ্ছি অপোজিট, মানে হাতটা পেল, অ্যানিমিয়া। তো পরীক্ষার সময় আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের অনেক সময় এক্সামিনেশনের মধ্যে বলা হয় পেশেন্টের অ্যানিমিয়া আছে কিনা একটু এক্সামিনেশন করে দেখাও। তো তখন শুধু কনজাংটিভা দেখলে কিন্তু হবে না। একইভাবে জন্ডিসও শুধু কনজাংটিভা মানে চোখে দেখলে হবে না, এটা হাতে দেখতে হবে, টাঙে দেখতে হবে। এটা একটা হেমোরেজিক বুলা, যে কোনো হেমোরেজিক ডিসঅর্ডার, সেখানে কিন্তু এরকম হেমোরেজিক বুলা ডেভেলপ করতে পারে। বুলা হচ্ছে স্কিনের বিভিন্ন লেশনের টার্মিনোলজি আছে। ছোট ঘামাচির মতো হলে সেটাকে বলা হয় প্যাপিউল। প্যাপিউলের ভিতরে যদি পানি জমে বা ফ্লুইড জমে সেটাকে বলা হয় ভেসিকল। আর যদি ব্লাড জমে তাহলে এটা হেমোরেজিক ভেসিকল বা বুলা বলতে পারি। মানে সাইজের উপরে ডিপেন্ড করে এই বিভিন্ন রকমের নামকরণ, ভেসিকল এবং বুলা। বড় সাইজের হলে সেটাকে বুলা বলা হয়, আর ছোট হলে ভেসিকল বলা হয়।
এটার একটা আনকমন ডিজিজ, আমাদের দেশে পাওয়া যায় না কিন্তু ডেভেলপ কান্ট্রিতে বিভিন্ন দেশে পাওয়া যায়, পরফাইরিয়া কিউটেনিয়া টার্ডা। এবং এমআরসিবি পরীক্ষার একটা ফেভারিট কোশ্চেন, যে পেশেন্টের এরকম সান এক্সপোজড এরিয়াতে কিছু বুলা থাকে এবং এরকম কিছু স্কিন র্যাশ থাকে এবং সান এক্সপোজারে বেশি হয়। এই জায়গাগুলো হাইপার পিগমেন্টেড থাকতে পারে এবং এক্সেসিভ হেয়ার গ্রোথ হতে পারে। দিস আর দ্য ফিচার্স অফ পরফাইরিয়া কিউটেনিয়া টার্ডা। এরপরে আসে আমরা এন্ডোক্রাইন ডিজিজ। এন্ডোক্রাইন ডিজিজের জন্য আমরা হ্যান্ড এক্সামিনেশনে কি কি অ্যাবনর্মালিটি পেতে পারি। এই হাতটা আমরা দেখতে পাচ্ছি, হাতটা একটু ইরাইদেমাটাস আছে, পামার ইরাইদেমাটাস আছে, ইরাইদেমা এবং এক্সেসিভ সোয়েটিং। তাহলে এক্সেসিভ সোয়েটিং এবং পামার ইরাইদেমা এই কম্বিনেশন ফার্স্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হবে থাইরোটক্সিকোসিস। তবে প্রাইমারি হাইপার হাইড্রোসিস যেটা অনেকের কনস্টিটিউশনাল, ছোটবেলা থেকে হাত পা বেশি ঘামে এবং পরীক্ষা মানে যে কোনো কিছু লিখতে গেলে তার ঘামের জন্য খুব সমস্যা, এটাকে বলা হয় প্রাইমারি হাইপার হাইড্রোসিস। তাহলে প্রাইমারি হাইপার হাইড্রোসিস এবং থাইরোটক্সিকোসিস দুটাতেই কিন্তু হাতের এরকম অ্যাপিয়ারেন্স হতে পারে, এক্সেসিভ সোয়েটিং এবং পামার ইরাইদেমা। এই হাতটাতে দেখতে পাচ্ছি স্কিন গুলো দেখে মনে হচ্ছে ড্রাই এবং রাফ, এবং সাথে পেশেন্টের ফেস দেখানো হচ্ছে, ফেসটা দেখে একটা ডাল লুকিং মনে হচ্ছে এবং কিছু পেরিঅরবিটাল এডিমা। দিস ইজ এ ক্যারেক্টারিস্টিক অ্যাপিয়ারেন্স অফ হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম। এই হাতে আমরা দেখতে পাচ্ছি এক্সেসিভ পিগমেন্টেশন, স্পেশালি পামার ক্রিজ। এরকম এক্সেসিভ পিগমেন্টেশনের যে কোনো কারণে হতে পারে, স্পেশালি পরীক্ষার ফেভারিট হচ্ছে অ্যাডিসন্স ডিজিজ। এরকম পিগমেন্টেশন থাকলে বডির অন্যান্য জায়গায়, স্পেশালি বাক্কাল মিউকোসা, সেখানে পিগমেন্টেশন আছে কিনা দেখতে হবে। এখানে আমরা পেশেন্টে দেখতে পাচ্ছি যে ওরাল ক্যাভিটি, এখানে এক্সেসিভ পিগমেন্টেশন। তাহলে পরীক্ষার ফেভারিট এরকম একটা পিগমেন্টেশন থাকলে ফার্স্ট থিঙ্কিং হবে অ্যাডিসন্স ডিজিজ, স্পেশালি পেশেন্টের মানে সিনারিওতে যদি দেওয়া থাকে ওয়েট লস অথবা ডিজিনেস, পশ্চারাল হাইপোটেনশন হয়, এর জন্য পেশেন্টের ডিজিনেস, সিনকোপ, ওয়েট লস এইসব ফিচার দেওয়া থাকতে পারে। তাহলে এরকম পিগমেন্টেশন এবং পেশেন্টের যদি ওয়েট লস থাকে, তাহলে আমাদের ক্লিনিক্যাল এক্সামিনেশনের মধ্যে ইম্পর্টেন্ট যে পার্টগুলো সেটা হচ্ছে পশ্চারাল হাইপোটেনশন আছে কিনা সেটা দেখতে হবে, পেশেন্টের ক্যাকেক্সিয়া আছে কিনা সেটা দেখতে হবে। এই হাতটা আমরা দেখতে পাচ্ছি, হাতটা বেশ বড় মনে হচ্ছে, একটা নর্মাল হাতের সাথে কম্পেয়ার করলে ভালো হতো কিন্তু সেটা করা হয় না। ট্যাজ হল মনে হচ্ছে লার্জ স্পেড লাইক হ্যান্ড, এটাকে বলে কোদালের মতো হাত। এরকম লার্জ স্পেড লাইক হ্যান্ড, এটা হয় হচ্ছে অ্যাক্রোমেগালি। একটু ভিডিও আছে, দেখি এটা রান করে কিনা। এবং লার্জ হ্যান্ড এবং আচ্ছা, এখানে আমরা ভয়েসটা শুনলাম, এই ভয়েসটাও একটু ভালো করে খেয়াল করলে দেখবো এটাকে একটু গম গম আওয়াজ হয়। মানে একটা বড় হল রুমের মধ্যে যখন আমরা কথা বলি তখন চারদিকে প্রতিধ্বনির মধ্যে যে গম গম আওয়াজ হয়, এটাকে বলা হয় ক্যাভার্নাস ভয়েস। এটা একটা অ্যাক্রোমেগালির ফিচার। ক্যাভার্নাস সাইনাস যেটা আছে ওইটার নামই ক্যাভার্নাস। এবং ফেসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তার সবকিছু একটু মানে বড় বড় মনে হচ্ছে, যেমন লিপটাও মানে থিক, নাকটাও বড় এবং সুপ্রাঅরবিটাল রিজ এগুলো প্রমিনেন্ট। সো দিস আর দ্য ফিচার্স অফ অ্যাক্রোমেগালি। ভিডিওটা আরেকবার একটু দেখি। নাম কি আপনার? একটু জোরে বলেন। বাড়ি কোথায়? ঠিক আছে, তাহলে এটা একটা স্পট ডায়াগনোসিস অ্যাক্রোমেগালি, এটা এমআরসিপি পরীক্ষার ফেভারিট একটা। এরপর আমরা স্কিন ডিজিজ কিছু দেখি। স্কিন ডিজিজের মধ্যে সবগুলো আমরা বলবো না, মানে আমাদের সিস্টেমিক ডিজিজের সাথে রিলেটেড এগুলাই কিছু বলবো। এই পেশেন্টের দেখা যাচ্ছে হাতের মধ্যে এরকম দেখে মনে হচ্ছে ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জাল জয়েন্টে একটু সোলেন এবং সাথে কিছু স্কিন আলসারেশন আছে এবং পা সহ ছবি তোলা আছে, পায়ের মধ্যে দেখবো যেরকম কিছু নডিউল আছে। তাহলে প্রথম দেখে এরকম মনে হতে পারে যে কোনো সেলুলাইটিস অথবা আর্থ্রাইটিসের মনে করলে যেমন
টপাসিয়াস আর্থ্রাইটিস সেটা মনে হতে পারে, কিন্তু এটা আসলে একটা লেপ্রোসির পেশেন্ট ছিল। আমরা টোটাল এক্সামিনেশন করলে এই পেশেন্টের ফেস এরকম একটা ফেস, এটা একটা স্পট ডায়াগনোসিস। ফেসে আমরা দেখতে পাচ্ছি যে এই ফেসের যে রিঙ্কেল গুলো অনেক বেশি, চামড়াগুলো থিকেন্ড এবং কিছু নোডিউল আছে। এই সবগুলোকে একসাথে বলা হয় লিওনিন ফেসিস, সিংহের মতো, লায়নের মতো ফেস হলে সেটাকে বলা হয় লিওনিন ফেসিস। এবং এই ল্যাটারাল ভিউতে কিছু দেখতে পাচ্ছি নোডিউল আছে। তো দিস আর দ্য ফিচার্স অফ লেপ্রোসি। এই হাতের মধ্যে দেখতে পাচ্ছি আমরা কিছু লিশন, এটা হচ্ছে এরাদিমাটাস লিশন, মাঝখানে এরকম আবার একটা আলাদা একটা রেডিশ লিশন আছে, এটাকে বলে টার্গেট লিশন। আমরা ব্লাড ফিল্মে যেরকম টার্গেট সেল পড়ছি সেরকম হাতের মধ্যে টার্গেট লিশন দেখা যেতে পারে। টার্গেট লিশন এটাকে বলা হয় ইরাইদেমা মাল্টিফর্মি। ইরাইদেমা মাল্টিফর্মি, ইরাইদেমা মাল্টিফর্মি অনেক কারণে হয়, কিন্তু পরীক্ষার ফেভারিট হচ্ছে মাইকোপ্লাজমা নিউমোনিয়া। মাইকোপ্লাজমা ইনফেকশনের সাথে এরকম স্কিন র্যাশ, মানে নিউমোনিয়ার সাথে যদি এরকম ইরাইদেমা মাল্টিফর্মি থাকে তাহলে লাইকলি অর্গানিজম কি হবে, তাহলে এটার অ্যান্সারটা হবে মাইকোপ্লাজমা নিউমোনিয়া। তবে আদার কমন কজ হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ইনফেকশন এবং ড্রাগ ইনডিউসড হতে পারে। এখানেও ইরাইদেমা মাল্টিফর্মি, তো এখানে সাথে কিছু ভেসিকল দেখা যাচ্ছে, টার্গেট লিশন প্লাস ভেসিকল একসাথেও থাকতে পারে। এরকম অ্যাপিয়ারেন্স, এটা হচ্ছে স্কিন ওয়ার্ট। ওয়ার্ট এটার এটিওলজিক্যাল এজেন্ট হচ্ছে হিউম্যান প্যাপিলিমা ভাইরাস। এটা স্কিনের ডিজিজ, এটা আমাদের সিস্টেমিক মেডিসিনের সাথে রিলেটেড না। এখানে দেখতে পাচ্ছি হাতের মধ্যে হাইপোপিগমেন্টেশন এবং সারাউন্ডেড বাই স্কিন যেগুলো আছে, সারাউন্ডেড স্কিন, এটা হচ্ছে হাইপার পিগমেন্টেড। তো দিস ইজ ফিচার অফ ভিটিলিগো। ভিটিলিগো সিস্টেমিক অটোইমিউন ডিজিজের সাথে রিলেটেড থাকতে পারে। এই জন্য যে কোনো কারণ, যে কোনো পেশেন্ট ভিটিলিগো নিয়ে আসলে আমরা কমন অটোইমিউন ডিজিজ যেগুলো আছে সেগুলো অবশ্যই সার্চ করব। যেমন হাইপোথাইরয়েডিজম, অ্যাডিসন ডিজিজ, পার্নিশিয়াস অ্যানিমিয়া, মাইস্থেনিয়া গ্রেভিস, এই জিনিসগুলো ভিটিলিগোর সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি হাত এবং পা দুইটাতেই ছোট ছোট ওই সাদা সাদা মানে ডিপিগমেন্টেড এরিয়া দেখা যাচ্ছে, এটাকে বলা হয় রেইন ড্রপ, বৃষ্টির ফোঁটার মতো। রেইন ড্রপ ডিপিগমেন্টেশন, দিস ইজ এ ফিচার অফ আর্সেনিকোসিস, আর্সেনিক পয়জনিং। এখনকার দিনে তেমন আর পাওয়া যায় না, যেহেতু সব টিউবওয়েলের পানি পরীক্ষা করা হয়, কিন্তু আগের দিনে যখন এটা পরীক্ষা করা হতো না তখন কিন্তু এটা হয়তো আরো বেশি পাওয়া যেত। তাহলে এটাকে বলে রেইন ড্রপ ডিপিগমেন্টেশন ইজ এ ফিচার অফ আর্সেনিকোসিস। এখানেও ছবিতে হয়তো ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা ট্রাঙ্কে এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু রেইন ড্রপ ডিপিগমেন্টেশন আছে, দিস ইজ এ ফিচার অফ আর্সেনিকোসিস। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা হাইপোপিগমেন্টেড প্যাচ, এখানেও হাইপোপিগমেন্টেড কিছু প্যাচ আছে। এটা একটা লেপ্রোসির পেশেন্ট। এরকম একটা হাইপোপিগমেন্টেড প্যাচ থাকলে পরবর্তী স্টেপ হবে আমাদের ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে যে সেন্সেশন আছে কিনা সেটা টেস্ট করা। সেন্সরি অ্যাবনর্মালিটি যদি থাকে তাহলে এটা লাইকলি লেপ্রোসি, এবং সাথে আমরা অন্যান্য ফিচার দেখবো, নার্ভ থিকেনিং আছে কিনা সেগুলো দেখতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো নেল ডিসকালার্ড, কালো কালো হয়ে গেছে, অনেকগুলো নেল একসাথে এফেক্টেড, দিস ইজ এ ফিচার অফ অনিকোমাইকোসিস, মানে ফাঙ্গাল ইনফেকশন। ফাঙ্গাল ইনফেকশন বিশেষ করে ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশনে কিন্তু হতে পারে, ডায়াবেটিস মেলাইটাস অথবা যে কোনো কারণে ইমিউনোসাপ্রেশন, তাদের ফাঙ্গাল ইনফেকশন কমনলি হয়ে থাকে। এই হাতে দেখতে পাচ্ছি আমরা বুলাস লিশন। বুলা হচ্ছে মোর দ্যান 1 সেন্টিমিটার স্কিন লিশন দ্যাট কন্টেইনস ফ্লুইড। এরকম বুলাস লিশনের কয়েকটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস পরীক্ষার সময় খুব কমনলি ধরা হয়, যেমন পেমফিগাস ভালগারিস, পেমফিগাস ভালগারিস একটা, আর একটা আছে পেমফিগয়েড
এরপর হচ্ছে ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস। পরীক্ষার সময় স্যারদের ফেভারিট এই তিনটা: ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস, পেম্পিগাস ভালগারিস এন্ড পেম্পিগয়েড। এছাড়া ড্রাগ রিঅ্যাকশন হতে পারে, অথবা সিস্টেমিক আরো কজ আছে, এসএলই, ডায়াবেটিস, এসব কারণেও কিন্তু এরকম বুলাস লিশন ডেভেলপ করতে পারে। এরপর মেটাবলিক ডিজিজ কিছু দেখি। এই হাতটাতে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট কিছু ঘামাচির মতো দেখা যাচ্ছে। তো যদি আমাদের জানা না থাকে তাহলে আমরা ঘামাচি বলে চালিয়ে দিতে পারি, কিন্তু এই পেশেন্ট অ্যাকচুয়ালি ছিল একটা হাইপারলিপিডিমিয়ার পেশেন্ট। ট্রাইগ্লিসারাইড যখন ব্লাডে অনেক বেশি থাকে তখন স্কিনে এরকম কিছু কিছু লেশন ডেভেলপ করে, এটাকে বলা হয় ইরাপটিভ জ্যান্থোমা। ইরাপটিভ জ্যান্থোমা। আর কোলেস্টেরলেমিয়াতে যেটা হয়, কোলেস্টেরল বেশি বাড়লে যেটা হয় সেটা হচ্ছে টেন্ডন জ্যান্থোমা, টেন্ডন বরাবর নোডুলের মতো ডেভেলপ করে। আর ট্রাইগ্লিসারাইড বাড়লে সেখানে হচ্ছে এরকম গামাচির মতো ডেভেলপ করে, এটা হচ্ছে ইরাপটিভ জ্যান্থোমা। এই পেশেন্ট যদি পরীক্ষায় কোশ্চেন থাকে যে সাডেন আপার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসলো, তাহলে কি হতে পারে ডায়াগনোসিস? তাহলে লাইকলি ডায়াগনোসিস হবে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, যেহেতু এরা হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া, ট্রাইগ্লিসারাইড বেশি থাকলে তাদের প্যানক্রিয়াটাইটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি হাতের মধ্যে এই যে টেন্ডন বরাবর বেশ কিছু সোয়েলিং, এগুলো হচ্ছে টেন্ডন জ্যান্থোমা। দিস ইজ দ্য ফিচার অফ হাইপারকোলেস্টেরোলিমিয়া। তাহলে এই পেশেন্টের কমপ্লিকেশন বেশি হবে ভাস্কুলার, কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, স্ট্রোক, হাইপারটেনশন, এই ডিজিজগুলো তাদের বেশি হবে। তবে এখানে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হিসেবে রিউমাটয়েড নোডিউল আসতে পারে এবং গাউটি টফাইও আসতে পারে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। এই হাতে আমরা দেখতে পাচ্ছি টিপিক্যাল কার্পাল স্পাজম। পরীক্ষার সময় আমরা একবারে কার্পোপেডাল বলে থাকি। কার্পাল মানে হচ্ছে হাতে যদি স্পাজম থাকে সেটা হচ্ছে কার্পাল স্পাজম, আর সাথে যদি পায়েও থাকে সেটাকে বলা হয় কার্পোপেডাল স্পাজম। এখানে কার্পাল স্পাজম দেখা যাচ্ছে টিপিক্যাল অ্যাপিয়ারেন্স। এটা একটা ফিচার অফ হাইপোক্যালসিমিয়া। হাইপোক্যালসিমিয়াতে হয় যে কোনো কারণে হাইপোক্যালসিমিয়া। কমন একটা কজ হচ্ছে হাইপার ভেন্টিলেশন, সাইকোজেনিক হাইপার ভেন্টিলেশন, সেখানেও কিন্তু হাইপোক্যালসিমিয়া হয়, সেখানে টিটিনি ডেভেলপ করতে পারে। এছাড়া হাইপোপ্যারাথাইরয়েডিজম, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, হাইপোম্যাগনেসিমিয়া, আরো অনেক কারণ আছে হাইপোক্যালসিমিয়ার। পরীক্ষার সময় হসপিটালে যেরকম ছবি থাকে তাহলে যে কোনো একটা ডায়াগনোসিস হবে, এরকম একটা ক্লু হয়তো সিনারিওতে দেওয়া থাকবে। এরপর আমরা কিছু জেনেটিক ডিজিজ দেখি, হাতের মধ্যে জেনেটিক কোনো অ্যাবনর্মালিটি বোঝা যেতে পারে কিনা। এই হাতটাতে আমরা দেখতে পাচ্ছি হাতের রেখাটা অ্যাবনর্মাল। এই ডান হাতের যে এখানে একটা যে লাইন দেখা যাচ্ছে ক্রিজ, এখানে একটা, এখানে একটা, এটার সাথে কম্পেয়ার করলে বাম হাতে শুধু এই একটা ক্রিজ দেখা যাচ্ছে, এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত চলে গেছে, এটাকে বলে সিঙ্গেল পামার ক্রিজ বা সিমিয়ান ক্রিজ। এটা হচ্ছে ফিচার অফ ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম এর সাথে আমরা সেটার এক্সামিনেশন করলে মেন্টাল রিটার্ডেশন, আরো কিছু ফিচার পাবো, ফ্ল্যাট ফেসিয়াল প্রোফাইল, এবং ক্যারিয়ার টাইপিং করে ওদের কনফার্ম করতে হয়। ক্যারিয়ার টাইপিং করলে ট্রাইসোমি 21 বলে, ট্রাইসোমি 21 মানে 21 নাম্বার ক্রোমোজোমে নর্মাল যে দুইটা ক্রোমোজোম থাকার কথা সেখানে একটা বাড়তি থাকবে, এই জন্য ট্রাইসোমি বলা হয়। এতে আমরা দেখতে পাচ্ছি যে হাত মুভ করার পরে তার এই জায়গাটা একটু ডিপ্রেসড মনে হচ্ছে, এটা হচ্ছে ফিচারস অফ শর্ট ফোর্থ মেটাকার্পাল। ফোর্থ মেটাকার্পাল বোন যদি কারো শর্ট থাকে তাহলে কিন্তু এরকম ফিশ তৈরি করলে এরকম ডিপ্রেস দেখা যাবে। আমরা এক্সরে করে কনফার্ম করতে পারি এই মেটাকার্পাল 5 নাম্বারটার তুলনায় 4 নাম্বারটা ছোট, শর্ট ফোর্থ মেটাকার্পাল। তো পরীক্ষার সময় এরকম সিনারিও থাকতে পারে বা হাতের এক্সরে থাকতে পারে, তাহলে এটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হিসাবে এটা একটা হচ্ছে টার্নার সিনড্রোমে হয়। এরপরে সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম, পুরোটা লিখলাম না, সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম সেখানে হয়। এছাড়া কনস্টিটিউশনাল মানে
নর্মাল ভ্যারিয়েন্টও হতে পারে, নর্মাল মানুষেরও ফুট মেটাকার্পাল শর্ট থাকতে পারে। এরপরে নিউট্রিশনাল ডিজিজ, এখানে যদি কোনো ক্লু দেওয়া থাকে, এরকম একটা পেশেন্টের র্যাশ, যেখানে হাতেও র্যাশ আছে এবং বিশেষ করে নেক এরিয়াতে, নেকলেস এরিয়া এখানে র্যাশ, এবং সাথে যদি সিনারিও দেওয়া থাকে পেশেন্টের ডায়রিয়া আছে এবং মেমোরি ইম্পেয়ারমেন্ট অথবা ডিমেনশিয়া, তাহলে এই টোটাল সিনারিওটা হবে থায়ামিন ডেফিসিয়েন্সি, সরি ভিটামিন B3 ডেফিসিয়েন্সি, পেলাগ্রা। এফসিপিএস এ অস্পিতে একবার এরকম একটা ছবি ছিল, হাতের ছবি ছিল না, গলার ছবি ছিল এবং পায়ের ছবি ছিল সম্ভবত। তাহলে সিনারিওতে এরকম যদি থাকে যে পেশেন্টের ডায়রিয়া আছে এবং ডিমেনশিয়া এই রিলেটেড কিছু দেওয়া থাকে এবং স্কিন র্যাশ, তাহলে অবশ্যই পেলাগ্রা চিন্তা করতে হবে। তাহলে 3D, ডায়রিয়া, ডার্মাটাইটিস and dementia, these are the characteristic triad of pellagra। এবং এদের ভিটামিন B3 সাপ্লিমেন্টেশন দিলে সেটার কুইক রিকভারি, মানে ভালো হয়ে যায়। এছাড়া জিঙ্ক ডেফিসিয়েন্সিতে স্কিনের কিছু ম্যানিফেস্টেশন, এরকম ডার্মাটাইটিস থাকতে পারে। এবং বিশেষ করে বাচ্চাদের যদি জিঙ্ক ডেফিসিয়েন্সি হয়, তাহলে এরকম পেরিফেরাল পার্টে ডার্মাটাইটিস এবং ফেসেও ডার্মাটাইটিস থাকতে পারে, এবং সাথে ডায়রিয়া থাকে। এই সবগুলোকে একসাথে বলা হয় অ্যাক্রোডার্মাটাইটিস এন্টেরোপ্যাথিকা। এটা হয়তো পেডিয়াট্রিক যারা পড়বে তাদের জন্য ইম্পর্টেন্ট। অ্যাক্রো ডার্মাটাইটিস এন্টেরোপ্যাথিকা, এন্টেরোপ্যাথিকা মানে ডায়রিয়া হয়, সেখান থেকে এন্টেরোপ্যাথিকা আসছে। দিস ইজ দ্য ফিচারস অফ জিঙ্ক ডেফিসিয়েন্সি। স্কারবি মানে ভিটামিন সি ডেফিসিয়েন্সিতে এরকম ফলিকুলার, মানে হেয়ার ফলিকল যে থাকে তার আশেপাশে এরকম হেমোরেজ হতে পারে, এবং পেশেন্টের গাম হাইপারট্রফি, গাম ব্লিডিং থাকতে পারে। ইনফেকশাস ডিজিজের মধ্যে হাতে যদি এরকম একটা লেশন নিয়ে আমাদের কাছে কেউ আসে, একটা আঙ্গুলের লেশন, স্পেশালি তার যদি কোনো মাংস হ্যান্ডেলিং করার হিস্ট্রি থাকে, গরুর মাংস বিশেষ করে, তাহলে কিন্তু আমরা অলওয়েজ একটা ইনফেকশাস ডিজিজ সাসপেক্ট করব, সেটা হচ্ছে অ্যানথ্রাক্স। আমাদের দেশে কিন্তু একবার অ্যানথ্রাক্সের একটা অনেক কেস একসাথে পাওয়া গেছে একবার কোরবানির আগ মুহূর্তে। সেই বছরের একটা পেশেন্টের ছবি এটা। অ্যানথ্রাক্স, এটার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এরকম ব্ল্যাক লিশন, যে আলসার থাকে, আলসারের যে বেস থাকে সে কিন্তু ব্ল্যাকিশ হয়ে যায়, এটাকে বলা হয় এশকার। এশকারের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অ্যানথ্রাক্স। এছাড়া টাইফাসে কিন্তু পাওয়া যায়, টাইফাস, রিকেটশিয়াল ডিজিজ টাইফাস, সেখানেও এশকার পাওয়া যেতে পারে। এটা হচ্ছে হাতের মধ্যে কিছু পারপরে দেখা যাচ্ছে। এই পেশেন্টের যদি সিস্টেমিক ইনফেকশনের ফিচার থাকে, তাহলে অলওয়েজ আমরা সাসপেক্ট করব যে সেপ্টিসিমিয়া বা স্পেশালি মেনিঙ্গোকক্কাল সেপ্টিসিমিয়া, সেখানে কিন্তু এরকম র্যাশ হতে পারে। মেনিঙ্গোকক্কাল সেপ্টিসিমিয়া। এছাড়া যে কোনো ধরনের ব্লিডিং ডিসঅর্ডার, ডিআইসি, সেখানেও কিন্তু এরকম ব্লিডিং স্পট দেখা যেতে পারে। তো এরকম পারপুরা থাকলে একটা টেস্ট পরীক্ষার সময় জিজ্ঞেস করা, এটা পারপুরা নাকি মশার কামড়। মশায় কামড়ালেও কিন্তু এরকম লাল হয় এবং ফুলে থাকে। তো সেটাকে আমরা পারপুরার সাথে ডিফারেন্সিয়েট করার জন্য এটাকে বলা হয় গ্লাস টেস্ট। এরকম একটা ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে, গ্লাস টেস্ট, গ্লাস দিয়ে চাপ দিতে হয় পারপুরার উপরে। এটা যেহেতু ট্রান্সপারেন্ট, এটা ব্ল্যান্স করে কিনা সেটা আমরা দেখতে পারবো। যদি ব্ল্যান্স করে যায় তাহলে সেটা পারপুরা না, সেটা মেবি মসকিটো বাইট। আর যদি ব্ল্যান্স না করে তাহলে পারপুরা। পারপুরা হলে সেটা আমরা পরবর্তী হাত দিয়ে ফিল করে দেখবো সেটা পালপেবল নাকি নন পালপেবল, টেন্ডার নাকি নন টেন্ডার। তাহলে নন পালপেবল হলে থ্রম্বোসাইটোপেনিয়ার দিকে যাব, আর যদি পালপেবল হয় তাহলে ভাস্কুলাইটিসের দিকে যাব। এখানে হাতের মধ্যে দেখা যাচ্ছে কিছু ভেসিকল এবং গায়ের মধ্যেও ভেসিকল আছে। এটা টিপিক্যাল র্যাশ অফ চিকেন পক্স।
তবে এরকম চিকেন পক্সের মতো কিছু র্যাশ, স্পেশালি পাম এন্ড সোল। চিকেন পক্সে পাম এন্ড সোলে কিন্তু কম হয়, বডিতে বেশি হয়, ফেসে হয়, মুখের ভিতরে হয়। এই একই রকম কিছু র্যাশ নিউমারাস, মানে না সংখ্যায় খুব বেশি থাকে, পাম, সোল এবং মুখের ভিতরেও থাকে। এই সবগুলো একসাথে থাকলে এটা আমরা আরেকটা ডিজিজ চিন্তা করি, সেটা হচ্ছে হ্যান্ড, ফুট, মাউথ ডিজিজ। যে জায়গাগুলো ইনভলভ করে সেই নাম অনুসারে হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ভেসিকল এবং পাস্তুল হয়ে গেছে, ভিতরে পাস ফর্মেশন হয়ে গেছে, সেটা আমরা ছবি দেখে বুঝতে পারছি। এবং গ্রুপ অনেকগুলো ভেসিকল একসাথে, এই কন্ডিশনটাকে বলা হয় হুইট ল, হারপিটিক হুইট ল। এটা হারপিস ভাইরাস ইনফেকশন। এই পেশেন্টগুলো হাতের একই জায়গায় বারবার এরকম রিকারেন্ট ইনফেকশন নিয়ে আসতে পারে। এটা কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন না, ব্যাকটেরিয়াল চিকিৎসা দিলে সে ভালো হবে না, এটা অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট দিতে হবে। এখানে কিছু দেখা যাচ্ছে পামের মধ্যে কিছু র্যাশ, এবং সাথে আরো যদি কোনো ক্লু পরীক্ষার সময় দেওয়া থাকে, আমরা একটা সেকেন্ডারি সিফিলিস এরকম র্যাশ হয়, সেটা আমাদের মাথায় রাখতে হবে। সেকেন্ডারি সিফিলিস। এই হচ্ছে মোটামুটি আমরা হ্যান্ড এক্সামিনেশনের মধ্যে কি কি ইম্পর্টেন্ট ফিচার পেতে পারি। আরো অনেক আছে, হয়তো আমরা অনেক বাদ পড়ে গেছে, ইম্পর্টেন্ট যেগুলো মনে হচ্ছে সেগুলো দেখালাম। তবে পরীক্ষার সময় রিটেনে কিন্তু আসে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ হ্যান্ড এক্সামিনেশন, অথবা স্পেসিফিক কোনো সিস্টেম আসতে পারে, যে ইম্পর্টেন্স অফ হ্যান্ড এক্সামিনেশন ফর কার্ডিওভাস্কুলার সিস্টেম, ফর এন্ডোক্রাইন সিস্টেম। এই জিনিসগুলো পরীক্ষার সময় আসতে পারে। যদি আসে তাহলে আমি অলরেডি দেখিয়ে ফেলছি, একটু জাস্ট রিটেন আকারে স্লাইডগুলো একবার দেখে যাচ্ছি। প্রথমে নেইলের অ্যাবনর্মালিটি আমরা ভাগ করে যদি মনে রাখি তাহলে সুবিধা হয়। নেইল অ্যাবনর্মালিটি, আচ্ছা একটু জাস্ট ইম্পর্টেন্ট গুলো বলে যায়, অনেকগুলাই হয়তো জাস্ট থিওরিটিক্যাল, পরীক্ষায় লেখার জন্য লেখা, কিন্তু ক্লিনিক্যালি যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে বিটেন নেইল আমরা পেতে পারি অ্যাংজাইটি নিউরোসিস, ব্লু পেতে পারি সায়ানোসিস, এরপরে হচ্ছে ব্রিটেল নেইল আয়রন ডেফিসিয়েন্সিতে পাওয়া যেতে পারে। এরপরে ক্যাপিলারি পালসেশন, এটা অর্টিক রিগার্জিটেশনে পাওয়া যায়। ক্লাবিং অনেক কারণেই পাওয়া যায়, এটা এখানে না বললাম। এরপরে হাফ অ্যান্ড হাফ নেল ক্রনিক রেনাল ফেলিওরে পাওয়া যেতে পারে। পলিনাইকিয়া আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ভেরি রেয়ারলি থাইরোটক্সিকোসিসে পাওয়া যায়। এরপর লিউকোনাইকিয়া, এটা পাওয়া যাচ্ছে হাইপোঅ্যালবুমিনেমিয়াতে। নেল ফোল্ড ইরাইদেমা, এটা কানেকটিভ টিস্যু ডিজিজ, স্পেশালি এসএলই, সিস্টেমিক স্ক্লেরোসিস, ডার্মাটোমায়োসাইটিস, এখানে পাওয়া যায়। অনিকোমাইকোসিস ফাঙ্গাল ইনফেকশন। প্যারোনাইকিয়া নেল ফোল্ডে যে ব্যাকটেরিয়াল অথবা ফাঙ্গাল ইনফেকশন, এটাকে প্যারোনাইকিয়া। পেলোর সব জায়গার সাথে আমরা নেলের মধ্যে পেল পেতে পারি, অ্যানিমিয়ার ফিচার। পেরিয়াঙ্গুয়াল ফাইব্রোমা, এটা হতে পারে টিউবারাস স্ক্লেরোসিসে। পিটিং নেল পাওয়া যায় সোরিয়াসিসে। শাইনি নেল, যদি বডির কোথাও চুলকানি থাকে, এক্সেসিভ ইচিং, সেখানে আমরা শাইনি নেল পেতে পারি। স্প্লিন্টার হেমোরেজ, এই জিনিসগুলো আমি ওই প্রথম লেকচারে দেখিয়ে ফেলছি, এই জন্য আর এই ছবিতে দেখাচ্ছি না। স্প্লিন্টার হেমোরেজ পেতে পারি আমরা ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস অথবা ভাস্কুলাইটিস অথবা ট্রমাতে। এছাড়া ইয়েলো নেল, যদি আমাদের দেশে খুব একটা পাওয়া যায় না, ইয়েলো নেল সিনড্রোম, এটা একটা পরীক্ষার ফেভারিট, এমআরসিবি পরীক্ষার ফেভারিট। এছাড়া নিউরোলজিক্যাল ডিজিজ, যেমন রিস্ট ড্রপ, ক্ল হ্যান্ড, ওয়াস্টিং অফ দ্য স্মল মাসলস অফ দ্য হ্যান্ড, এরপরে ডিমিনিশ ডিফারেন্স সেন্সেশন, নিউরোলজিক্যাল এই জিনিসগুলো আমরা দেখতে পারি। ট্রেমর দেখতে পারি পার্কিনসনিজমের, অথবা সেরিবেলার লিশন, ইন্টেনশনাল ট্রেমর। এরপরে ডিলেড রিল্যাক্সেশন অফ দ্য হ্যান্ড গ্রিপ, যদিও খুব কম পাওয়া যায়, এটা পরীক্ষার ফেভারিট। মায়োটনিক ডিস্ট্রফি, যে হাত হ্যান্ডশেক করলে আর ছাড়তে পারে না, কোন ডিজিজে, এটা মায়োটনিক ডিস্ট্রফি। কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে আমরা অলরেডি বলে ফেলছি, পালসের সব অ্যাবনর্মালিটি হাতে দেখতে পারি। স্প্লিন্টার হেমোরেজ অলরেডি বলে ফেলছি। ক্লাবিং, রেনল্ডস ফেনোমেনন আমরা হাতে দেখতে পারি। রেসপিরেটরি সিস্টেমের মধ্যে হাইপারট্রপিক অস্টিওআর্থ্রোপ্যাথি ব্রঙ্কিয়াল কার্সিনোমাতে পাওয়া যায়। আর রেসপিরেটরি ফেলিয়ারের ফিচার বাউন্ডিং পালস,
এবং ফ্ল্যাপিং ট্রেমর। ঠিক আছে, এগুলার সবগুলো না বললাম, ভিডিওতে থাকবে, যদি কেউ পরে এরকম সিস্টেম ওয়াইজ দেখতে চান তাহলে ভিডিওতে দেখতে পারবেন। কিডনি ডিজিজ, ইনফেকশাস ডিজিজ, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, হেপাটোবিলিয়ারি, রিউমাটোলজিক্যাল, হেমাটোলজি, এন্ডোক্রাইনোলজি, মেটাবলিক, ডার্মাটোলজি, সাইকিয়াট্রিক ডিজিজ। পয়জনিং এর মধ্যে একটা আছে চেরি রেড নীল, এটা কার্বন মনোক্সাইড পয়জনিং এ পাওয়া যেতে পারে। জেনেটিক ডিজিজ, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। তাহলে সিস্টেম ওয়াইজ যদি আমরা ভাগ করে রাখি মানে তাহলে মনে রাখতে সুবিধা হবে। হ্যাঁ, আজকের লেকচার মোটামুটি এই পর্যন্তই। তো আপনাদের কোনো যদি কোশ্চেন থাকে তাহলে কমেন্টের মধ্যে জানাতে পারেন। থ্যাংক ইউ স্যার, আপনার ব্যস্ততম সময় থেকে স্যার আমাদেরকে একটু সময় দিয়েছেন স্যার। আল্লাহর রহমতে স্যার সেশনটি অত্যন্ত সুন্দর হয়েছে। স্যার আমরা স্যার ফেসবুক লাইভে এখনো কোনো কোশ্চেন পাইনি, যদি স্যার কোনো কোশ্চেন পাই ইনশাআল্লাহ ওকে, থ্যাংক ইউ। আপনাকে তাহলে জানিয়ে দিব স্যার। মানে কেটে দেই না, লিভ করি? জি স্যার, ইনশাআল্লাহ স্যার।